আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম নেতা মাহফুজ আলম, ওনার ব্যাপারে আমি আগেও অনেকবার কথাবার্তা বলছি। আজকেও ওনাকে নিয়ে একটু আলাপ করতে চাই। ওনাকে নিয়ে আলাপের কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে উনি যেদিন বললেন যে তিনি নির্বাচন করবেন না, এনসিপিকে তিনি অনেক বুদ্ধি ইত্যাদি দিলেও ফাইনালি এনসিপি যে জামাতের সঙ্গে গেছে, এই জায়গায় তিনি ভোট করবেন না, নির্বাচনে জড়াবেন না। এবং যখন তিনি এই কথাটা বললেন, তখন আমাদের যে সেকুলার বর্গ বা আমরা যারা মানে মধ্যমপন্থী, এরকম অনেক লোকই মাহফুজ আলমকে ব্যাপক মাত্রায় প্রশংসা ইত্যাদিতে ভাষায় দিছেন যে মাহফুজ আলম সবসময় আসলে জুলাইয়ের একটা মধ্যমপন্থী রাস্তা খুঁজতে চাইতেন ইত্যাদি ইত্যাদি বইলা। তো ফাইনালি দেখা গেল উনি যখন এই স্ট্যাটাসটা দিছেন বা এই ধরনের একটা বক্তব্য দিছেন, তার পরের দিনই বা তার পরের দিনের পরের দিনই তার ভাই মাহবুব আলম এনসিপি থেকে ভোট করতেছেন, এইটা খবর প্রকাশ পাইল। একদিকে খেয়াল করেন, তিনি নিজে শুরুর থেকে বলে আসতেছেন যে তিনি জামাতের সঙ্গে নাই, এনসিপির সঙ্গেও নাই, এনসিপি যখন ডানপন্থার দিকে যায়। অন্যদিকে তার ভাই ঠিকই এনসিপি জামাতের সঙ্গে যাচ্ছে এবং নির্বাচন করতেছে সেই এরিয়া থেকে, তাদের এরিয়া থেকে। আবার আরেক দিকে তার বাপ বা তার বাবা, তিনি আবার বিএনপির সাধারণ সম্পাদক। মানে তিনি খেয়াল করেন যে তিনি ঘোলটা কতভাবে খাওয়াচ্ছেন। একদিকে তিনি জামাতের বিরুদ্ধে, আরেকদিকে তার ভাই জামাতে, আরেকদিকে তার বাবা আবার বিএনপির দিকে। ফলে আমি মাহফুজ আলমের ব্যাপারে বলছিলাম যে আপনারা তাকে বিশ্বাস করেন না। এই যে আমরা দেশে একটা ইসলামিক র্যাডিক্যালিস্ট ভাবমূর্তি তৈরি হতে দেখলাম জুলাই গণ অভ্যুত্থানের, এবং জুলাই গণ অভ্যুত্থান যে একটা ইসলামী বিপ্লবের, জুলাই বিপ্লবকে যে একটা ইসলামী বিপ্লবে রূপান্তরিত করা হইল, এই পুরো প্রক্রিয়াটার মধ্যে মাহফুজ আলমের একটা স্পষ্ট অবস্থান ছিল এবং তিনি তার রাস্তা ক্লিয়ার করছেন সময়ে সময়ে। আপনারা অনেকেই সেটা বোঝেন নাই। আজকে আমি যে বিষয়টা একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে তিনি যখন তথ্যমন্ত্রী ছিলেন বা তথ্য উপদেষ্টা ছিলেন, তার এই পাওয়ারকে ব্যবহার কইরা তার ভাই মাহবুব আলম অনেক ধরনের দুর্নীতি, টেন্ডারবাজি এগুলা করছেন। আমি জানি না যে এগুলা নিয়ে আমাদের প্রধান গণমাধ্যমগুলা কেন আলাপ করে না, মানে তারা আসলে কাকে ভয় পায়। মানে আপনি যখন তথ্যমন্ত্রীর বিরুদ্ধেই কথা বলতে পারেন না, তাইলে আপনি গণমাধ্যম কেন চালান? মানে আপনার গণমাধ্যম যদি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটা শান্তিপূর্ণ সহাবস্থান করতে বাধ্য হয়, তাইলে আপনারা ঠিক কী কারণে হাসিনাকে ফালাইছিলেন, বা গণমাধ্যমগুলো কেন হাসিনাকে ফালানোর সময় আসলে এত শক্ত অবস্থান নিয়েছিল? শক্ত অবস্থান নিয়েছিল কারণ হাসিনা গণমাধ্যমকে নিষ্পেষণ করত। তো তার থেকে মুক্ত হয়ে আপনারা তো সেই একই প্রক্রিয়ায় মাহফুজ আলমকে কত নির্ভুলভাবে হাজির করা যায় সেগুলো করছেন। কিছুদিন আগে আপনারা জানেন যে এক জামায়াতের এক ছেলে, মুনতাসির মনে হয় ওনার নাম, উনি একটা ভিডিও করলো, মানে লাইভ করলো যে মাহফুজ আলমের ভাই কিভাবে রেড ক্রিসেন্ট যে আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে ঢুইকা তাকে সেখান থেকে বাইর করছে, বা সেই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে নানা ধরনের আকাম কুকাম যা করার করতেছিল। তারাও এক ধরনের, মানে মুনতাসিররাও এক ধরনের আকাম কুকাম করতেছিল। ফলে দুইটা আকাম কুকামের দ্বন্দ্ব হইয়া ফাইনালি একজন আরেকজনের বিরুদ্ধে গেল এবং মাহবুব আলম তাকে এনসিপি থেকে বাইর করে দিল। এই ধরনের একটা আলাপ আলোচনা শুনছিলেন। তার কিছুদিন পরে, মানে তার অনেক দিন পরে, গতকালকে বা গতকালকের আগের দিন আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে এবং কল রেকর্ড, অডিও কল রেকর্ড দেখানো হচ্ছে যে মাহবুব আলম মানে মাহফুজ আলমের ভাই বিটিভির একটা টেন্ডারে 15% খাবে না 20% খাবে, এগুলা নিয়ে স্পষ্ট দর কষাকষি করতেছেন। এবং বিটিভি, তথ্য মন্ত্রণালয়, মাহফুজ আলম, আপনি পুরো জিনিসটা একটু মিলায় দেখেন, এইটা নিয়ে কেউ কোনো আলাপ করলো না। মানে আমাদের গণমাধ্যমগুলোর সমস্যাটা যে আসলে কি সেটা আমি বুঝতে পারি না। মানে মাহফুজ আলমের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারবেন না, মানে আপনাদের এই দশা হয়ে গেল। মাহফুজ আলমের কি ক্ষমতা সেগুলো আমরা জানি না। এখন ক্ষমতা যদি হয় মব, তো সেই মবের বিরুদ্ধে তো আপনাকে কথা বলতেই হবে। এখন মাহফুজ আলমের ভাই দুর্নীতি করবে, হাসিনার আমলের মতোই মাহফুজ আলমের শক্তি দিয়ে এইসব বিটিভির টেন্ডার খাবে তার ভাই, আবার সেই ভাই আবার বীর দর্পে নির্বাচন করবে, হলফনামায় তার 1 কোটি টাকার বেশি মানে তার আয় তিনি দেখাবে এবং বলবে যে এত টাকা তিনি কামায় ফেলছেন।
একটা রিপোর্ট নিশ্চয়ই আপনারা দেখছেন, প্রথম আলোর রিপোর্ট, যে এনসিপি থেকে যখন তিনি মনোনয়নপ্রাপ্ত হইলেন, মাহফুজ আলমের ভাই মাহবুব আলম, তখন তিনি সেখানে হলফনামায় 1 কোটি টাকার বেশি তার আয় দেখাইছেন, 1,10,00,000 টাকা। কিন্তু ইন্টারেস্টিংলি এই 1 কোটি টাকার জন্য যে আয়, তার মানে আয় কর যেটা, সেটা এই প্রথমবার তিনি দিচ্ছেন। অথচ তিনি বলতেছেন তিনি নাকি মানে অস্ট্রেলিয়া থাকাকালে, মানে মাহফুজ আলম যখন মন্ত্রী হয় নাই তার আগে অস্ট্রেলিয়া থাকাকালে তিনি নাকি এইসব টাকা কামাইছেন। মানে আকাশ থেকে তো টাকা পড়ে আর কি। তো একটা লোক চোখের সামনে মানে এরকম দুর্নীতি করলো, তথ্য মন্ত্রণালয়ের এই ধরনের শক্তি ব্যবহার কইরা নানা ধরনের টেন্ডারবাজি করলো, বীর দর্পে এইভাবে মানে হলফনামায় সেগুলো লেখলো এবং প্রথমবারের মতো আয়কর দিল এবং 1 কোটি টাকার মালিক সে হয়ে গেল। এইগুলো কাজ করতেছে। অন্যদিকে আপনারা মাহফুজ আলমকে নেতা বানায় মাহফুজ আলম কত বড় একটা ভালো, কত আদর্শিক, কত মধ্যমপন্থী বাংলাদেশ চায় এইগুলো প্রচার করতেছেন। মানে আমাদের সেকুলার বলেন, প্রগতিশীল বলেন, মধ্যমপন্থী বলেন, ফেসবুক রাইটার বলেন, এই যে বর্গগুলো আছে না, মানে তাদেরও যেমন সমস্যা, গণমাধ্যমগুলোরও একই সমস্যা। মানে আপনারা মাহফুজ আলমকে প্রশ্ন করতে পারেন না। মাহফুজ আলম যেই কাজটা করতেছে, মাহফুজ আলমের ভাইয়ের মাধ্যমে গত 1 বছর ধরে যত ধরনের আকাম কুকাম ক্ষমতার অপব্যবহার তিনি করছেন, অবশ্যই এগুলোর ব্যাপারে তার যে এইসব যে দুর্নীতির অভিযোগ, এগুলোর ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং এই তদন্ত যেন না হইতে পারে সে কারণেই কি তিনি তার বাবাকে আসলে একটা বিএনপি সাধারণ সম্পাদক দিয়ে রাখছেন কিনা আমি জানি না। মানে তাই তো হইতে পারে। মানে একদিকে তিনি বিএনপিতে বাবা, এনসিপিতে ভাই, নিজে কোথাও নাই এরকম ভঙ্গি করবেন, আবার তথ্য মন্ত্রণালয়ের ক্ষমতা ব্যবহার করে এসব দুর্নীতি করবেন। তো আপনি মানে কিসের আবার জুলাইয়ের নেতা হয়ে গেছেন? জুলাইয়ের আদর্শ আপনি ফেরি করতেছেন, কয়েকদিন পর পরে ডাক দেন যে বিরাট বড় আসেন আমরা জুলাই গঠন করি ইত্যাদি ইত্যাদি। ফলে বাটপাড়ির একটা মানে সীমা আছে। মাহফুজ আলম মের ব্যাপারে যেই মানে সীমারেখাটা তিনি যেটা রাখেন নাই, কিন্তু আপনারা কি কারণে ধরে রাখতে চান আমি জানি না। মাহফুজ আলম জুলাইয়ের যেই ফেস বা যে প্রতিনিধি বা যে আকারে তিনি হাজির হয়েছেন, সেটাকে হিসাবের বাইরে রাখাই তার দুর্নীতি, তার ক্ষমতার অপব্যবহার, এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। জুলাইয়ের প্রত্যেকটা নেতা, মানে যতগুলা নেতাকে আমরা প্রথম 6 মাস 8 মাস জাস্ট মাথায় তুলে রাখছি মুকুটের মতো, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং এগুলো নিয়ে আমরা এখন কিছু বলতে পারি না, গণমাধ্যম কিছু বলতে পারে না। এইটা কোনো তরিকা হইতে পারে না। মানে আপনি যখন জুলাই গণ আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চান এবং বলতে চেষ্টা করেন যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, স্বৈরশাসন থাকবে না, ক্ষমতার অপব্যবহার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষখুস থাকবে না, উৎকোচ থাকবে না, তো সেই বাংলাদেশ আপনারা নিজেরাই সে একই কাম করবেন এবং আপনাদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, সেটা তো হয় না। গণমাধ্যমের প্রতি আমার যে আহ্বান এবং ফেসবুক সমাজের প্রতি আমার যে আহ্বান, সেটা হচ্ছে যে মাহফুজ আলমের এইসব দুর্নীতি নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং তিনি অলরেডি একটা জায়গায় দেখলাম যে তিনি যে আর নাই, মানে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে নাই, এই ব্যাপারে তার একটা কোথায় যেন দুঃখ আছে। মানে তাকে নাকি বাইর করে দিচ্ছে এরকম একটা দুঃখ তিনি বললেন। মানে বেসিক্যালি কথা হচ্ছে যে ওই দুর্নীতিগুলো তো আর করা যাচ্ছিল না। তো এখন নির্লজ্জভাবে সেই বিষয়গুলোই আমাকে বলতে হচ্ছে এবং আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হবে। মাহফুজ আলম কত বড় আদর্শবাদী নেতা, কত মাথায় তার বুদ্ধি, সে কেন ফরহাদ মাজারের কাছে গিয়ে জ্ঞান শিক্ষা আসছে নাকি কোত্থেকে জ্ঞান শিক্ষা আসছে, এগুলো তো হিসাবের বিষয় না। তিনি তো মানে একটা ঘোল খাওয়াচ্ছে সবাইকে এবং তিনি নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত, ক্ষমতার অপব্যবহার তিনি করছেন। অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং জুলাইকে প্রশ্ন করা যাবে না। এই যে একটা বাধ্যবাধকতা মানে তৈরি করা হয়েছে, এটা থেকে আমাদের বের হওয়া উচিত। যারা দুর্নীতিবাজ অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং অবশ্যই তাদের দুর্নীতির জন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে।